তুমি একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দিদি, ও দিদি, দিদি ইজ হিয়ার, নট ফিয়ার, দিদি ইজ হিয়ার। রাহুল ওইভাবে দিদি দিদি বলেনি, বলেছে দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ, এইভাবে বলেছে। তো যাই হোক, তোমরা দেখে নিয়েছো যে আমি রাহুলের ভিডিওটা আজকে কমিউনিটিতে দিয়েছি। ও ভিডিও করছে কন্টিনিউ, কোনো রকম কোনো স্পেস নেই, গ্যাপ নেই, কন্টিনিউ রেগুলার একদম ডট 8টায় ওর ভিডিও আসে। আমি যেন সকাল 8টায় ঘুম থেকে উঠেই ওর ভিডিওটা চালিয়ে দিই। হ্যাঁ, যাই করুক, ও কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া রাখুক, ওর নর্মাল ভ্লগ দিক, আমি কিন্তু সকাল 8টার সময় জানি আমার রাহুল ভাই ভিডিও দেবে, আর আমি টুক করে চালিয়ে দিই। হ্যাঁ, ওই ওর ভিডিওটা চালিয়ে নিয়েই আমি কিন্তু বিছানা তুলি, বিছানা গুছাই, মানে বিছানা তুলি মানে হচ্ছে মশারি ভাঁজ করি, টোটাল আর কি বাসি বিছানাটা গোছাতে থাকি ওর ভিডিও চালিয়ে দিয়ে। তো আজকে ভিডিওটা যখন আমি থাম্বনেল টাইটেলটা দেখলাম, তখন বুঝতে পারলাম আজকে একটুখানি হবে মনে হচ্ছে ভিডিওটা ছাড়লে পরে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, কন্টেন্ট দেখলে পরে তো ভালো তো লাগবেই। তো হ্যাঁ, যেরকম ভাবা সেরকমই বিষয় ছিল। থাম্বনেলে লেখা ছিল আমাকে পোক করা নিয়ে, মানে ওকে পোক করা নিয়েছিল। আর ভিডিওর মধ্যে তো উফ, ফুল অফ কন্টেন্টে ভর্তি, মানে কন্টেন্টে ভর্তি পুরো। তো এবার দিদি, ও দিদি এরকম দিয়ে বলল, তারপরে লোকেশন একটা চুজ করলো। অ্যাকচুয়ালি আমি যেমন এই যে দেখো, খাটের মধ্যে বসে পড়েছি, নাইটি পরে বসে পড়েছি, অবশ্যই কোনো রকম কোনো অভদ্রভাবে নয়, নাইটি পরে বসে পড়েছি। কোনো রকম রেডি শেডি হতে হবে, বিশাল একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, লাইট, ক্যামেরা, ফোকাস, এই সমস্ত লাগবে। আমার এরকম লাগে না, বাট ও যেহেতু এই সমস্ত জগতের সঙ্গে যুক্ত রয়েছে, তাই ওর কিন্তু লাগে। আমি যখন দেখি না যে ও ল্যাপটপে ফেলে তারপরে ভিডিও এডিট করছে, আমি ভাবি বাবা, এতদিন ধরে ভিডিও করি, 5 বছর ধরে এই ফোনেই শুরু, এই ফোনেই শেষ। মাঝে মধ্যে তো অতিরিক্ত যদি কাট করি, ফোন হ্যাং করা শুরু করে, তারপরে এই ফোন, ল্যাপটপ এখনও না। আর রাহুল হচ্ছে প্রফেশনালভাবে সব কিছু করছে। যাক, এটা ভালো, যেহেতু ওর ক্যামেরা সমস্ত, মানে সমস্ত কিছু ওর ক্যামেরার মধ্যেই সীমাবদ্ধ, ক্যামেরার মধ্যেই আবদ্ধ, সীমাবদ্ধ নয়, ক্যামেরার মধ্যেই আবদ্ধ, তার জন্য ও এই বিষয়টা প্রফেশনালি দেখছে আর কি। তো বেশ ভালো। তো বলছে 1 ঘন্টা লাগলো লোকেশন চুজ করতাম, 1 ঘন্টায় 3টা ভিডিও বানায় ফেলতে পারো যদি, হ্যাঁ, যদি এক জায়গায় বসে টপিক রেডি থাকে, 1 ঘন্টায় 3টে ভিডিও বানিয়ে ফেলতে পারবো, এরকম একটা ভাবছিলাম। তো দেখলাম খুব সুন্দর একটা লোকেশন চুজ করে নিয়ে। এখনো তুই ট্রাইপডটা কিনিসনি ভাই? ভাই, এখনো ট্রাইপডটা কিনিসনি? ট্রাইপড কেন, প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করছিস, অথচ তোর একটা ট্রাইপড নেই। দিস ইজ নট ফেয়ার, এটা একদমই গ্রহণযোগ্য নয়, এটা তুমি অপরাধ করছো। ঠিক আছে, এটা আমি থাম্বনেলে দিলে, টাইটেলে দিলে কেমন হয়? রাহুল তুমি অপরাধ করছো। এই রাহুল, এইটা থাম্বনেলে দিলে ভালো হবে না। দেখ, ভিডিও করতে করতে টাইটেল থাম্বনেল রেডি হয়ে যায়, দীর্ঘদিনের অভ্যাস। সুয়ামী ফোন করিছে, একটুখানি কথা বলে নি, দাঁড়াও। হ্যাঁ, একটু কথা কয়ে নিলাম। তো যেটা বলছিলাম, যে ট্রাইপডটা কেন, এরকমভাবে এরকম ঝুঁকে ঝুঁকে বলতে হবে না, তখন একটা বেশ বেশ একটা ভালো লাগবে দেখতে, তাই তো? তো একটা ট্রাইপড খুব তাড়াতাড়ি কিনে নে। তো যেটা মূল বক্তব্য বিষয়, যে 3 বছর আগে আমি কিন্তু ক্যামেরার সামনে আসিনি। সো বি কেয়ারফুল। না রে রাহুল, এরা কেয়ারফুল হবে না, এরা জীবনেও নিজেদের ভুল বুঝতেই পারবে না। ঠিক আছে, একটা হাস্যকর ঘটনা তোমাদেরকে বলি। ঘটনাটা তোমরা জানো? শুনে বলবা তোমরা জানো কি না, অবশ্য কোথায় বলবা। তো যাই হোক, এই যে 2 দিন আগে আমরা বহু নাটক দেখলাম, তার মধ্যে একটা লাইন ছিল, কে রাহুল, কে, মানে রাহুলের নাম তো চেনেই না, রাহুলের নামটা বলছে নোংরা। বুঝতে পেরেছো? নোংরা। রাহুল তোকে পোক একভাবে করেনি, তোকে প্রত্যেক দিন পোক করে যাচ্ছে, প্রত্যেক দিন তোকে পোক করে যাচ্ছে। আমি বলবো না তুই তার প্রত্যুত্তর দে, একদমই বলবো না। যেখানে তোর প্রয়োজন পড়বে, তুই প্রয়োজন বলে বোধ করবি যে না এই জায়গাটা আমার বলা দরকার, সেই জায়গাতেই তুই বলবি। তবে আমি তোকে শুধু জানিয়ে রাখছি, তোকে এটা শুধু নতুন, এই ডিডি ও ডিডি, এইটা শুধু নতুন না, এটা নতুন পোক না। হ্যাঁ, পোক তোকে অনেক আগেই করা শুরু করে দিয়েছে, বুঝতে পারলি?
কখনো নিজেরা মুখ খোলে, এরা তো দালাল পুষে রাখে, এরা পাপেট পুষে রাখে, এটা দালাল শব্দটা ভুল বলেছি আমি, সরি, পাপেট পুষে রাখে, তোতা পাখি পুষে রাখে, নিজেদের কথা তাদের মুখ দিয়ে বের করায়, যেটা কিনা আমাকে আর করাতে পারেনি, আমাকে চেষ্টা করেছে পারেনি, তার জন্য আমি চক্ষু শুল হয়ে গেছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে শুধু তোকে এইভাবে নিজেদের চ্যানেল থেকে না, বহু মানুষকে দিয়েই তোকে পোক করানো হচ্ছে, যাতে করে তুই মুখ খুলিস, তারপরে তারা মুখ খুলবে, ভিউজই ভিউজ, ভিউজই ভিউজ, ভিউজই ভিউজ। তুই নতুন ব্লগার হয়ে কন্টিনিউ নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিচ্ছিস, ভদ্রভাবে কথাবার্তা বলছিস, কোনো রকম কোনো এমন কিছু তুই সই করছিস না যেটা নিয়ে মানুষ তোকে খারাপ এই মন্তব্যটা করতে পারে। অথচ অপর পক্ষ থেকে দেখ, যারা কিনা তোকে পছন্দ করে না, যারা কিনা তোকে ভুলে গেছে বলে দাবি করে, ওষুধ খেয়ে সব ভুলে গেছে, সব ভুলে গেছে ওষুধ খেয়ে। এদিকে কখন কার সাথে কথা হয়েছিল না হয়েছিল, কাকে দিয়ে ফোন করিয়েছিল না করিয়েছিল, সেগুলো কিন্তু মনে আছে, সেগুলো মনে আছে, সব স্পষ্ট মনে আছে। এরা হচ্ছে ধান্দাবাজ, এরা হচ্ছে ধান্দাবাজ, প্রয়োজন মতন কথা এদিক ওদিক সেদিক সব দিকে ঘুরিয়ে দেয়। তো তোকে পোক শুধু এই একটা কথাতে না, তোকে নোংরা বলা হয়েছে। তার কমেন্ট বক্সে তোর নাম নিয়ে কমেন্ট করেছে যেহেতু, তার জন্য বলা হয়েছে ওই নোংরার নাম যেন আমার কমেন্ট বক্সে নেওয়া না হয়। ঠিক আছে, তো ভূতের মুখে যেমন রাম নাম বেমানান, ঠিক তেমনি একটা নোংরার মুখে অন্য মানুষকে নোংরা বলা, সেটা বড্ড বেমানান। ঠিক আছে, তো সেখানটায় আমরা দেখেছি যে রাহুল কিন্তু এই ধরনের কোনো কথার প্রত্যুত্তর দেয়নি। সে চাইলে বলতেই পারতো যে নোংরা বলার আগে নিজের মুখটা আর নিজেকে ভালো করে একবার আয়নায় দেখে নে, তারপরে ডিসাইড করবি কে নোংরা, কে নোংরা, তারপরে ডিসাইড করবি, তারপরে বলবি। বড় মুখ করে বলার কোনো যেখানে জায়গা নেই সেখানে বড় মুখ করে বলছে, আর প্রতিপক্ষ যেখানটায় পুরো চুপ হয়ে রয়েছে। কোন ভিউয়ার্স কি কমেন্ট করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তার জন্য যার নাম নিয়ে কমেন্ট করছে সে নোংরা কিভাবে হয়ে গেল? তাহলে সে যদি এতই নোংরা ছিল, তাহলে তার গলায় ঝুলতে গেছিল কিসের জন্য, তাই না? তার গলায় তো পুরো ঝুলে পড়েছিল, পেপারে সাইন ঠাইন করে দিয়ে একেবারে কমপ্লিট করে দিয়েছিল, আজ সে নোংরা হয়ে গেছে। তো এগুলো চলছে পোকিং, এগুলো প্রভোক করা হচ্ছে, ফুল দমে প্রভোক করা হচ্ছে। আর শুধু একা না, স্বামী স্ত্রী দুজনে বসে পড়েছে প্রভোক করতে। একটা ছেলে যে কিনা নিজের প্রজেক্টের বিষয়ে দিনরাত খেটে চলেছে বলে আমাদেরকে শোনাচ্ছে, যদিও ফলটা পরবর্তীতে দেখতে পাবো, সাথে রেগুলার ওয়াইজ ভিডিও দিচ্ছে, যাই করছে তার মধ্যে ঘরের কাজ রয়েছে, মায়ের জন্মদিন পালন রয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে সুষ্ঠুভাবে আড্ডা দেওয়া রয়েছে, তাই না? এই সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করছে। তার সাথে সাথে দুটো ছানাপোনা রয়েছে, রোজিয়া সুজি, তাদেরকে আমাদের সাথে শেয়ার করছে। কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে। আর সেখানটায় অপোজিট পক্ষ থেকে শুধু নোংরামো নোংরামো নোংরামো, আর এরা অন্যকে বলে নোংরা, তাই না? এরা অন্যকে বলে নোংরা। রাহুলকে বলবো একদম ঠিক পথে চলেছিস, একদম প্রভোকের ফাঁদে পা দিবি না, একদম প্রভোকেশনে প্রভোক্ট হবি না, ঠিক আছে? একদম নিজের মতন চালিয়ে যা, ভিডিও চালিয়ে যা। মানুষ বুঝতে পারবে যে আসল নোংরা কারা, আসল প্রভোকটা কারা করে, মানুষকে পোক করে, তারপরে সেই পোকিংয়ের ফাঁদে ফেলে, তারপরে তাদের বিরুদ্ধে স্টেপ নেয়। এরা এতটা নোংরা। এরা যদি সত্যিই ভুলে যাবে, তাহলে প্রত্যেক দিন কি করে রাহুলের ভিডিও দেখে? রাহুলের ভিডিও যদি নাই দেখতো, তাহলে রাহুল কাকে দিদি বলছে, কাকে মাসি বলছে, কাকে কাকিমা বলছে, জানা কি এদের পক্ষে সম্ভব হতো? সম্ভব হতো না। এরা নিজেরা বলে আমাদেরকে এই সমস্ত থেকে মুক্তি দাও, আমাদেরকে একটুখানি শান্তি দাও, আমাদের পুরনো ভিডিওগুলো সবাই ডিলিট করে দাও। অথচ এরা রেগুলার ওয়াইজ রাহুলের ভিডিও দেখে, আর সেই ভিডিও দেখে নিয়ে তারপরে সেগুলোকে নিয়ে বলতে বসে, বলছে এবার এই দিদির সঙ্গেই মনে হয় কিছু চলছে। তাহলে নোংরা কে? নোংরা কে আর নোংরা কারা? আর এই নোংরা কথাতে অকর্মণ্য কাপুরুষটা হাসছে, তার মানে নোংরা কে আর নোংরা কারা, তাই নয় কি? বিষয়টা সম্পূর্ণভাবে আমাকে নিয়ে রিলেটেড, সেই কারণের জন্যই আমি কিন্তু বলছি, ঠিক আছে? সেই কারণের জন্যই বলছি। আর এছাড়াও অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ব্লগারকে নিয়ে বলতেই পারি। তো এই গেল রাহুলের উদ্দেশ্যে এই যে পোকিং করা নিয়ে কথাবার্তা। এবার বলবো রাহুল কিছু কনফেস করেছে যে কেন আমাকে সে রেসপেক্ট করে। সবার প্রথম যে
ও যে বললো না যে কমিউনিটি পোস্ট দেওয়া নিয়ে ও একটা আমাকে বলেছিল থ্রু ওর কমিউনিটি পোস্ট। তো আমি তোমাদেরকে সেটা বলেছিলাম যে সেই সময়টা খুব ওটাকে কি বলে সেন্সিটিভ পিরিয়ড যাচ্ছিল দুজনের জন্যই, রাহুলের জন্য আর রাহুলের অপোজিটে যে ছিল তার জন্যও যাচ্ছিল। তো রাহুলের অপোজিটে যে ছিল তার সেন্সিটিভ পিরিয়ডে আমি তখনই খোঁচাটা মেরেছি যখন আমাকে পোক করা হয়েছিল। আসলে তখন এতটা পাকাপোক্ত ছিলাম না, না যে কোন পোকিংয়ে আমাকে আমার উল্টে পোক করতে হবে আর কোন পোকিংয়ে আমাকে সাইলেন্ট থাকতে হবে, তখন অতটা বুঝে উঠতে পারিনি। এখন যেটা বুঝি, তো সেই সময়ে সেন্সিটিভ পিরিয়ড ছিল। তো সেই জায়গাটাতে যখন আমি ওর ভিডিও একটা কমিউনিটি পোস্টে দিই তখন সবাই চারিদিক থেকে মিলে আমাকেও ছিঁড়ে খাচ্ছিল, ওকেও ছিঁড়ে খাচ্ছিল। তো আমার তো কোনো সময় ফারাক পড়েনি, সেটা তোমরা জানোই, প্রয়োজন পড়ে না। উল্টো পাল্টা ফালতু লোকের কথায় নিজের ফারাক পড়াবো, ওই প্রয়োজন পড়ে না। তো রাহুলের ফারাক পড়েছিল, সে আমাকে কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল যে আমি কাউকে আমার ভিডিও কমিউনিটি পোস্টে দিতে বলিনি, যেন আমাকে নামিয়ে দেওয়া হয়, কমিউনিটি পোস্ট থেকে যেন সরিয়ে দেওয়া হয়। তো খুব স্বাভাবিকভাবেই আমি সরিয়ে দিয়েছিলাম। আর সেই বিষয়টা যখন ও বলল আজকে, তারপরে কিন্তু ওর এই ভিডিওটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছি। ভালো লেগেছে যখন কেউ কারোর, সে পরিস্থিতি পারপাস হোক বা ইচ্ছাকৃত হোক, যদি কোনো একটা কিছু করে ফেলে যাতে সামনের মানুষটা হার্ট হয় এবং পরে যদি সে রিয়েলাইজ করতে পারে এবং রিয়েলাইজ করে সেটা স্বীকার করে, তখন এর থেকে বেশি আর কিছু হয় না। তো ও স্বীকার করেছে, আমার ভালো লেগেছে। এই গেল একটা বিষয়। এবং তাছাড়াও আমি এটা করার পরেও ও যখন অপরিচিত রিলিজ করেছিল আমার এত ভালো লেগেছিল যে আমি সেটা নিয়ে কিন্তু আমার ভালো লাগাটা জাহির করেছিলাম ভিডিওর মাধ্যমে। তো সেই বিষয়টাও ও মাথায় রেখেছে। আর আরেকটা যেটা বলেছে যে আমি ওকে সঠিক ট্র্যাকে আনার চেষ্টা করেছি। অবভিয়াসলি এই যে মানুষ বলে না আমি সাপোর্ট করেছি, আমি তো তখন বুঝতে পারিনি যে কেউ নিজের স্বার্থের জন্য নিজের স্বামীর নামে মিথ্যে বলে বা সত্যিটা বলে পরবর্তীকালে বলে আমি সবাইকে মিথ্যে বলে বেরিয়েছি তোমার নামে। এটা আমার আইডিয়া ছিল না, ঠিক আছে? তো আমাকে যেইভাবে তার হাজবেন্ডকে সে প্রেজেন্ট করেছিল যে সে তার যত্ন করে না, তার শরীর খারাপ হলে পরে তার দিকে কোনো কেয়ারই নেয় না, তারপরে সংসারের কোনো কাজে সে তার কোনো ভূমিকা নেই, নিজের মেয়েকে পর্যন্ত একবেলা যে একটুখানি স্নান করিয়ে দেবে বা মেয়ের প্রতি একটা বাবারও তো কর্তব্য থাকে। যদি সেই বাবা আবার সারাদিন বাড়িতে বসে থাকে তাহলে তার তো অবশ্যই কর্তব্য থাকে। তো সেই কর্তব্য পালন করতো না, মানে প্রত্যেকটা দিকেই সে নেগেটিভ, যেটা কিনা আমরা ভিডিওতেও দেখতাম। এই কারণেই আমি বলি সব সময় যে সেই সময় এই যে মহাসতী আছে, সে যে তার স্বামীর সম্পর্কে যা বলেছিল, পরবর্তীকালে সে বলেছিল সব মিথ্যে। আমি বলেছিলাম প্রত্যেকটা কথা সত্যি। সে কোনো কাজ দুদিনের বেশি কন্টিনিউ করতে পারে না, ইভেন কোনো কাজ শুধু মুখেই বলে করব, পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারে না। তো এই সমস্ত বিষয় দিক দেখে তারপরেও আমি এটাই বলেছিলাম যে তখন কিন্তু অলরেডি ডিভোর্সের পেপারে সাইন করা হয়ে গেছে। আমার ঘোর আপত্তি ছিল এই জায়গাটাতেই যে এরা সব কিছু নিজেদের মধ্যে শেষ করে নিয়েছে, তারপর আমি ঢুকেছি, তারপরে কাপুরুষটা আমার দিকে আঙুল তুলে বলেছে যে প্রতিনিয়ত বলে গেছে যে আমার জন্য নাকি সংসার ভেঙেছে। এই জায়গায় আমার আপত্তি ছিল, ঠিক আছে? তো সব কিছু সাইন ঠাইন করা হয়ে গেছিল। তো এই কারণের জন্যই আমি বলেছিলাম যে ছাড়ছিস বরকে যখন ছাড়ছিস পুরোটা ছাড়বি, তারপরে গিয়ে এর সঙ্গে। ইভেন আমি যখন শুনেছিলাম যে ওর বয়সটা কত, তখন আমি বলেছিলাম যে তুই কিন্তু লিখিতভাবে ওর কাছে আসবি। দেখা গেল তুই ওকে ছেড়ে দিলি, তখনও কোথায় যাবে? তো অবশ্যই আমি দুজনকেই সঠিক পরামর্শটাই দিয়েছিলাম, যেটা কিনা আইনি পরামর্শ। আইন এটাই বলে যে এক লিগাল হাজবেন্ডকে পুরোপুরি লিগালি না পরিত্যাগ করে, ডিভোর্স না দিয়ে আরেকজনের সঙ্গে যাওয়া যায় না, ঠিক আছে? আরেকজনের সঙ্গে যাওয়া যায় না। তো আমি এই বিষয়টাই বলেছিলাম। তারপরে আমি যখন দেখেছিলাম যে না, ভাবটা ভালো ঠেকছে না, তখন আমি রাহুলকে সাজেস্ট করেছিলাম যে দেখ এরকম কিন্তু বুঝতে পারছি তুই যেখানে তোর বাড়ি ঘর ছাড়ার জন্য রেডি, সেখানটায় তুই যার জন্য রেডি সে কি পুরোপুরি রেডি, এটা কিন্তু তুই ভেবে চিনতে দেখ, ঠিক আছে? তারপরে যখন এই ফ্ল্যাট কাণ্ড হলো, আমি ওকে বারবার বারণ করেছিলাম তুই কিন্তু যাস না, তুই ওই বাড়িতে যাস না, আমার কথা শোনেনি। তো অবশ্যই আমি সব দিক থেকে দুজনকেই সঠিক আইনি পথটা বাতলেছিলাম, ঠিক আছে? বলে দিয়েছিলাম। তো একজন তো
সব সময় আমার কাঁধে বন্দুক রেখে আমাকেই খারাপ প্রমাণ করে চলেছে, এখনও তার সেই প্রচেষ্টা বন্ধ হয়নি, আর এখনও তার সেই স্বভাবটা বিদ্যমান রয়েছে। অপরজন এসে তোমাদের সর্বসমক্ষে এই কথাটা বলল, ঠিক আছে? তো অবশ্যই আমি একটা রক্ত মাংসের মানুষ, আমারও ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট লাগা, দুঃখ লাগা এগুলো তো থাকতেই পারে। তো অবশ্যই আমার ভালো লেগেছে যেখানটায় ও এই কথাগুলো বলেছে। আর হ্যাঁ, এটা স্পষ্ট, বেশি দিন না, মাত্র 3 বছর হয়েছে, পুরো স্পষ্ট মনে আছে যে আমি কি কি ওদেরকে বলেছিলাম আর কি কি আমার নামে রটানো হয়েছে, কি কি আমার নামে রটানো হয়েছে, ঠিক আছে? তো এই গেল ওর যা ভিডিওতে ছিল, ভিডিওর মূল বক্তব্য বিষয়ের মধ্যে আমাকে নিয়েছিল। আর তার সাথে সাথে এটাও বলেছে যে বিগত 3 বছরের কল লিস্ট আমি দরকার পড়ে দেখিয়ে দিতে পারি পার্সোনালি। আমি তোকে একটা কথা বলি রাহুল, এখানে ক্ল্যারিফিকেশন দেওয়াটা বৃথা। এটা একটা সাজেশন বলতে পারিস, আমি তোকে বলছি না তুই এটা করবি না, আমি তোকে এটা বলতে পারি, এখানে ক্ল্যারিফিকেশন দেওয়াটা বৃথা। তুই পার্সোনালি দেখা, তুই পাবলিকালি দেখা, তোকে যার বোঝার, তুই তো 2 দিন হয়েছে এসছিস, মাত্র 19 দিন 20 দিন কন্টিনিউ অ্যাজ এ ব্লগার তুই আসছিস, আমি 5 বছর ধরে রয়েছি। সুতরাং এক্সপিরিয়েন্সের দিক থেকে সোশ্যাল মিডিয়াতে আমি সিনিয়র তোর থেকে, এজেও অবশ্যই সিনিয়র, আমি এই অভিজ্ঞতার কথা বলছি। এখানে ক্ল্যারিফিকেশন ম্যাটার করে না, এখানে আবহাওয়া ম্যাটার করে, ঠিক আছে? তাই না, আবহাওয়ার দিকে চলতে হবে, তোর আবহাওয়া বুঝে চলতে হবে। আবহাওয়া বুঝে চলে হচ্ছে দুর্বলরা, যারা অনেস্ট হয়, যারা নিজেদের কাজের উপরে ভরসা রাখে, তাদেরকে কখনো আবহাওয়ার উপরে ডিপেন্ডেন্ট হতে হয় না। তারা নিজেদের কাজ নিজেদের ফ্লোতে করে চলে। আবহাওয়ার কাজই হচ্ছে পরিবর্তন হওয়া, আবহাওয়া তো পরিবর্তন হবেই। তার মানে কি আবহাওয়ার সাথে সাথে নিজের নেচারটাকেও বারবার পরিবর্তন করবো? নো, আমি যেমন আছি আমি সেরকমভাবেই থাকবো, আবহাওয়া হোক না পরিবর্তন। কখনো ঠান্ডা লাগবে, কখনো গরম লাগবে, কখনো আবার নাতিশীতোষ্ণ লাগবে, একটা না একটা তো চলতেই থাকে, তাই না? তো এটাই বলবো, কখনো ক্ল্যারিফিকেশনের দিকে যাবি না। তুই জানিস তোর সাথে আমার কোনো রকম কোনো পার্সোনাল কানেকশন নেই, দ্যাটস এনাফ ফর ইউ অ্যান্ড ফর মি। আর এটাই যথেষ্ট। তুই মানুষকে হাজার চেষ্টা করলেও বোঝাতে পারবি না। থাক, আস্তে আস্তে বুঝে যাবি যে এখানে ক্ল্যারিফিকেশন ম্যাটার করে না। যদি ম্যাটার করে নিজের স্ট্যান্ড পয়েন্টে যদি একদম স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকা যায়, এটাই যথেষ্ট, ঠিক আছে? কেউ ফেলে দিতে পারবে না। নেক্সট হচ্ছে, তুই আরও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বললি, সম্পূর্ণ তোর পার্সোনাল বিষয়, একদম তোর পার্সোনাল বিষয়। তুই কাকে উত্তর দিবি না দিবি, তুই কাকে শ্রদ্ধা জ্ঞাপন করবি, কাকে অশ্রদ্ধা করবি, যদিও বা অশ্রদ্ধা করাটা আমার পছন্দ না, সেই কারণের জন্যই তুই কাকে শ্রদ্ধা করবি, কাকে তুই প্রায়োরিটি দিবি, সম্পূর্ণ তোর ব্যাপার। বিষয়টা কেন বলছি তোর ব্যাপার যখন, তখন আমি বিষয়টা নিয়ে কেন বলছি, কারণ হচ্ছে এখানে আমাকে যতবার রাহুল উদ্দেশ্য করে বলেছে, সুতপাদি বা দিদির উদ্দেশ্যে কিছু বলছি, ততবার প্রত্যেকটা মানুষ এসে বলেছে। এটা হচ্ছে ফারাক। আর এই ফারাকটা না ভেতর থেকে আনতে হয়, যে একটা মানুষ আরেকটা মানুষের নাম নিয়ে কথা বললো, আরেকটা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করলো, তার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করলো, তার জন্য আমার কেন অসুবিধা হবে? চলতি ভাষায় যদি বলি, ফাটবে। কেন আমার ফাটবে? কেন আমার অস্বস্তি হবে? কেন আমি সেটাকে নিয়ে বলতে বসবো? প্রয়োজন পড়ে না তো, তার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ, তাই না? আর সেখানে রাহুলের সঙ্গে আমার তো কোনো রকম কোনো দিন কোনো ক্ল্যাশ হয়ই নি, তাই না? আর রাহুল একটা কথা দারুণ বলেছে যে আমি কেন ইউটিউবে আসলাম, এত ভয় কেন? উফ, যা লাগলো না এই কথাটা। আমিও তো এটাই বলি, এতই যদি পতিব্রতা হয়ে যাবে, এতই যদি মাখো মাখো সম্পর্ক হবে, তাহলে এত ভয় কিসের এত ভয়, তাই না? ভয়কে জয় করতে হয়। আমি তো দেখছি বেশি কুতকুতিয়ে মরছে হচ্ছে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো। আসার সাথে সাথে, প্রথম ব্লগটা দেওয়ার সাথে সাথে সব বসে গেল, তুই কেন আসলি? তুই যদি ওর ভালো চাইতিস তাহলে আসতিস না। আরে ওর ভালো চাওয়ার জন্য ওর বাড়ির লোক আছে, ও কেন চাইতে যাবে? ও তো ওর দিকটা দেখবে। আমরা সবার দিক দেখছি, অথচ ও আসতে পারবে না। জাস্ট মানে ইউ টাইপের ফিলিংস এগুলো, ইউ টাইপের কথাবার্তা, তাই না? তো একদম ঠিক বলেছিস। তোর ইমেল আইডি তুই চাইলে 5টা চ্যানেল খুলবি, যদি তুই ট্যাকেল করতে পারিস, খুলবি তুই 5টা চ্যানেল। এই তো ছেলে সত্যিই বড় হয়ে গেছে। ভয় রাহুল, ভয় তো ছিল, আছে, থাকবে।
ছিল আছে থাকবে, তুই তোর জায়গায় ঠিক থাকবি, তাহলেই হবে। বাদ বাকিটা ছেড়ে দে পাবলিকের উপর। যাদের চোখ আছে, যাদের বুদ্ধি আছে, যাদের টুথপেস্টে নমক আছে, তারা ঠিক বুঝে নেবে আসল গলদ কোথায়, আসল গলদ কাদের মধ্যে বা কার মধ্যে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা।